সবাই ক্লাসটিকে শেয়ার করে ফেলো। আমরা শেখা শুরু করছি বিয়ার-ল্যাম্বার্ট ল। বিয়ার-ল্যাম্বার্ট ল কি কাজে লাগে? বিয়ার-ল্যাম্বার্ট ল এর কাজ হচ্ছে, বিয়ার-ল্যাম্বার্ট ল এর মেইন কাজ হচ্ছে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা নির্ণয়। একটা অজানা দ্রবণের ঘনমাত্রা বিয়ার-ল্যাম্বার্ট ল ব্যবহার করে বের করে ফেলা সম্ভব। সেটা কিভাবে করা সম্ভব লক্ষ্য করি আসো। ধরা যাক একটা টেস্ট টিউব রয়েছে এরকম, এবং এই টেস্ট টিউবের মধ্যে লাল বর্ণের এই যে তোমার সেই অজানা দ্রবণটি রাখা আছে। তুমি এই দ্রবণের ঘনমাত্রা বের করতে চাও। ধরো তুমি মনে মনে ধরে ফেললে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে সি। তো আমার উদ্দেশ্য হচ্ছে সি এর মান নির্ণয় করা। তো কিভাবে নির্ণয় করা হবে সেটা একটু বলি। একটু লক্ষ্য করি, ধরি এই টেস্ট টিউবের পুরুত্ব হচ্ছে বি। তার মানে এই টেস্ট টিউবটা বি সেন্টিমিটার চওড়া, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ এই টেস্ট টিউবের ব্যাস বি সেন্টিমিটার। এখন আমি এখান থেকে আই নট তীব্রতার একটি আলো দিব। আই নট হচ্ছে আলোক তীব্রতা। তোমরা জানো নট চিহ্ন থাকলে তা দ্বারা বোঝা যায় যে এটা আদি আলোর তীব্রতা, অর্থাৎ যেটা সোর্স। এই আই নট পরিমাণ আলো এর মধ্য দিয়ে প্রবাহিত করা হলো। অবশ্যই এই পাশ থেকে আলোগুলো আবার বের হয়ে আসবে, কিন্তু আই নট দেওয়া হলে কোনোদিনই আই নট বের হয়ে আসবে না। কারণ আলো দ্রবণের মধ্য দিয়ে যাওয়ার সময় কিছুটা আলো নিজে শোষণ করবে দ্রবণ। সুতরাং এখান থেকে যে আলো বের হয়ে আসবে তার ভ্যালু ধরা হলো আই। তাহলে মনে রাখো আই নট হচ্ছে আদি আর আই হচ্ছে শেষ, অর্থাৎ ফাইনাল। আমি বলবো এটা ফাইনাল ইন্টেন্সিটি, ফাইনাল আলোর তীব্রতা। তো এই আই নট এবং আই এই দুইটাকে কম্বাইন্ড করে একটা রাশি বর্ণনা করা হয়। এই রাশিটাকে বলা হয়ে থাকে এ। একে আমরা বলবো শোষিত আলোর পরিমাণ, আমরা আলোর শোষণ কতটুকু হয়েছে, অ্যাবজর্পশন। তো অ্যাবজর্পশনের জন্য এ ব্যবহার করা হয়। এ ইজ ইকুয়াল টু হচ্ছে লগ আই নট ডিভাইডেড বাই আই। লক্ষ্য করে দেখো, সবাই ভুল করে এখানে উপরে আই লিখে নিচে আই নট লিখে। বাট মনে রাখতে হবে আই নটটা উপরে, আইটা নিচে যাবে, এবং যে কোনো ক্ষেত্রে আই নটের ভ্যালু আই অপেক্ষা বড় হবে। কেন? আদি আলোর তীব্রতা ফাইনালের অপেক্ষা অনেক বেশি হবে। কারণ আদি আলোটা দ্রবণের ভেতর দিয়ে যাবে, যাওয়ার সময় কিছু আলো দ্রবণে শোষিত হবে, তাই উল্টো পাশ দিয়ে যে আলোটা বের হবে তার তীব্রতা অবশ্যই কমে যাবে। তাই আই নট সবসময় আই এর চেয়ে বড় হবে, অর্থাৎ এই রাশিটার একটা সুন্দর মান সবসময় পাওয়া যাবে। তো বিয়ার-ল্যাম্বার্ট ল এখন কি বলে আমরা এখন সেটাই একটু বোঝার চেষ্টা করব। বিয়ার-ল্যাম্বার্ট ল যে কথাগুলো বলে এখন আমরা সেগুলো এখানে লিখব। প্রথমত সবকিছু ব্যাখ্যা করা হবে এ বা অ্যাবজর্পশন থেকে, এবং বিয়ার-ল্যাম্বার্ট ল বলে এ ইজ প্রপোর্শনাল টু বি। তার মানে টেস্ট টিউবটা যত চওড়া হবে তত বেশি আলো শোষিত হবে। সিম্পল কথা, জানা কথা, টেস্ট টিউব যত বড় হবে তত বেশি আলো যেতে পারবে, তত বেশি শোষিত হবে। এ ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা সি। এটাও সত্যি কথা, কারণ একটা দ্রবণ যত ঘন হবে তার মাঝখান দিয়ে আলো যেতে তত বেশি বাধা প্রাপ্ত হবে, তো শোষণ অনেক বেশি হবে। তাই এ ইজ প্রপোর্শনাল টু সি। এই দুইটাকে একসাথে করলে, এই দুইটাকে একসাথে করে লেখা যায় এ ইজ প্রপোর্শনাল টু বি ইনটু সি। তো এটা দুইটা লকে একসাথে করে এখন পাওয়া গেল বিয়ার-ল্যাম্বার্ট ল। তাহলে এখানে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু এপসাইলন বিসি, যেখানে এপসাইলন হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, যেখানে এপসাইলন হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, এবং এই এপসাইলনকে বলা হয়ে থাকে মোলার অ্যাবজর্পটিভিটি। এপসাইলনকে বলা হয়ে থাকে মোলার অ্যাবজর্পটিভিটি। তো এইটা হচ্ছে আমাদের বিয়ার-ল্যাম্বার্ট ল এর প্রধান সূত্র। তাহলে চিন্তা করে দেখো, এই যে ঘনমাত্রা সি তার মান কত হবে? সি ইজ ইকুয়াল টু আসবে এ ডিভাইডেড বাই এপসাইলন ইনটু বি। তাহলে এই সূত্র ব্যবহার করে তুমি চাইলেই
এই অজানা দ্রবণের ঘনমাত্রা বের করে ফেলতে পারো। ঘনমাত্রা বের করার জন্য তোমার তিনটি জিনিস জানা থাকতে হবে। একটা হচ্ছে কতটুকু শোষিত হলো, শোষণের পরিমাণ A, মোলার অ্যাবসর্পটিভিটি এপসাইলনের মান প্রশ্নে সবসময় বলা থাকবে, আর বি হচ্ছে টেস্ট টিউবের পুরুত্ব, টেস্ট টিউবটা কত সেন্টিমিটার পুরু হয়ে থাকে। তো আমি তোমাদেরকে এখন একটু অনুরোধ করব এই মুহূর্তে যাতে করে তোমরা ক্লাসটিকে শেয়ার করে ফেলো, কারণ আমি এখন এই সংক্রান্ত ম্যাথ প্রবলেম সলভ করাবো। তার আগে আমি তোমাদের রেসপন্স গুলো একটু দেখতে চাচ্ছি। থ্যাংক ইউ যারা কমেন্ট করে যাচ্ছ। আমি দেখতে পাচ্ছি আশিকুজ্জামান, স্বপ্ন, অমর্ত্য বিশ্বাস, অনেক স্টুডেন্ট আমার আজকে এই ক্লাসটিতে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে বিআর ল্যাম্বার্ট ল এর মতন ইন্টারেস্টিং জিনিস পড়াশোনা করছে। আমি দেখতে পাচ্ছি শার্লি রহমান, সঞ্জিদা, ইভা, প্রাপ্তি, তাপসী, তাসমিন, তোমরা সবাই আমাদের ক্লাসে উপস্থিত আছো। থ্যাংক ইউ। তো এখন আমরা বিআর ল্যাম্বার্ট ল ব্যবহার করে একটি প্রবলেম সলভ করতে শিখব। তাইলে আমরা একটু সূত্রটাকে উপরে লিখে রাখি এবং বাকি পোরশনটুকু একটু মুছে দিব বোর্ডে। আমাদের এখান থেকে যে সূত্রটা পাওয়া গেল সেটা হচ্ছে ঘনমাত্রা C = A ডিভাইডেড বাই এপসাইলন ইনটু B। তো আমি এখন একটা ম্যাথ প্রবলেম দিব, সবাই প্রশ্নটা আগে আমার সাথে সাথে লিখে ফেলো। সবাই প্রশ্নটা লিখে ফেলো। বাস, এইটি হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে 2 সেন্টিমিটার পুরু একটি টেস্ট টিউবের মধ্য দিয়ে, টেস্ট টিউবের দ্রবণের মধ্য দিয়ে, দ্রবণ লেখা উচিত, একটি টেস্ট টিউবের দ্রবণের মধ্য দিয়ে একবর্ণী আলো চলে গেলে তার 20%, একবর্ণী আলো চলে গেলে তার 20% শোষিত হয়। যদি এপসাইলনের মান 2 হয় তাহলে দ্রবণের ঘনমাত্রা কত? যদি এপসাইলনের মান হয় 2 তাহলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? সো তোমাদেরকে আমি 2-3 সেকেন্ড সময় দিচ্ছি এই প্রশ্নটা নিয়ে একটু চিন্তা করার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 400 স্টুডেন্ট আমাদের সাথে ক্লাসে উপস্থিত আছো। থ্যাংক ইউ ভেরি মাচ যারা চলে এসেছো। এই মুহূর্তে ক্লাসটিকে শেয়ার করে ফেলো যারা এখনো করনি, যাতে করে আরো বন্ধু এসে ক্লাসটিতে জড়ো হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন আমরা একটু বোঝা শুরু করি। 2 সেন্টিমিটার, এইটা হচ্ছে দ্রবণের পুরুত্ব B। এখন এপসাইলনের মানও দেওয়া আছে, তাইলে আমি B ও জানি, এপসাইলন জানি, জানি না শুধু A। A ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে আলোর 20% শোষিত হয়, আলোর 20% শোষিত হয়। এইটা বুঝতে একটু কষ্ট হবে, লক্ষ্য করে দেখেন। আমরা জানি A = log of I naught divided by I, যেখানে আমরা জানি I naught হচ্ছে আগের পরিমাণ এবং বের হয়ে যাওয়ার পরিমাণ হচ্ছে I। বলা হয়েছে 20% শোষিত হয়। যদি 20% শোষিত হয় তাহলে আমাকে একটু এখনই কমেন্টে জানাও আদির পরিমাণ হচ্ছে I naught, I naught এর 20% শোষিত হয়, তাহলে I এর পরিমাণ কত হবে? I naught হচ্ছে আদি পরিমাণ, I হচ্ছে বের হয়ে যাওয়ার পরিমাণ। I naught এর 20% শোষিত হয়, তাহলে I এর মান কত হবে আমাকে কমেন্টে জানাতে হবে। যারা এইটা বুঝতে পারবে তারাই এই অঙ্কের সবচেয়ে বড় ট্রিক্স ধরতে পারবে। এই অঙ্কটা কঠিন অঙ্ক না, এখানে বাংলা কথাটা বুঝতে মানুষের একটু সমস্যা হয়। মানুষ ডিরেক্টলি এখানে 20% লিখে দেয়, তো সেটাই আসলে ভুল হয়ে যায়। এর মান 20% না, এর মানটা একটু ক্রিটিক্যাল। তো আমি একটু দেখি কতজন সোনামণি I এর মানটাকে আমার কমেন্টে বলতে পারবে। ইয়েস, আসিফ ইসলাম কারেক্ট অ্যান্সার দিয়েছে, জুলকারনাইন হায়দার ওয়াসিফ কারেক্ট অ্যান্সার দিয়েছে, তাহমিদুর রহমান, দীপ্ত রয়, তৌফিকুল ইসলাম, রাজু, তারপরে
চক্রবর্তী সজীব, আরাফাত ফয়সাল, আমার কথা আমি, রাফসান বিন রাজ্জাক, এভরিওয়ান ইজ কারেক্ট। লক্ষ্য করো, আগে ছিল আই নট, এখানে তো 20% শোষিত হলো, তাহলে 20 এখানে শোষিত হলে এখানে বের হবে কত? 80%। তাহলে আই এর মান হবে 80% বা 0.8 অফ আই নট, 0.8 অফ আই নট বা 80%। কেন? কারণ আই হচ্ছে বের হয়ে যাওয়া আলোর পরিমাণ, বলা হয়েছে 20% শোষিত হয়, তাহলে বের হয়ে গেছে 80%, তাহলে 0.8 ইন্টু আই নট। তাহলে এখন এখানে মান বসাই, তাহলে কত আসে দেখো, লগ অফ আই নট, আর আই এর পরিমাণ হচ্ছে 0.8 ইন্টু আই নট। তাহলে আই নট কাটা যাবে এবং এই রাশিটার মান ক্যালকুলেশন করলে চলে আসে, দেখি লগ অফ 1 ডিভাইডেড বাই 0.8 চলে আসে পয়েন্ট, তাহলে এখানে আমি ডিরেক্টলি মানটা বসিয়ে দিই 0.0969। এপসাইলনের মান হচ্ছে 2 আর দ্রবণের পুরুত্ব হচ্ছে 2। বাস, আমাদের সবগুলো ভ্যালু জানা হয়ে গেল। জানা হয়ে যাওয়ার পরে আমরা একটু যদি ক্যালকুলেটরটা দিয়ে এখন ক্যালকুলেশন করি, এটাকে 4 দিয়ে ভাগ করি, অ্যান্সার চলে আসবে 0.0242। 0.0242। কথা হচ্ছে এটার একক কি হবে? এটার একক মোল পার লিটার হবে না, কারণ তাকিয়ে দেখো দুইটাকে সেন্টিমিটারে রাখা হয়েছিল, অর্থাৎ সিজিএস এ এই সূত্রটাকে ডিফাইন করা হয়, তাই এটার একক হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব, অথবা তুমি লিখতে পারো গ্রাম পার এমএল। তাহলে এই সূত্র দিয়ে তুমি যখন ঘনমাত্রা বের করো, তার ঘনমাত্রাটা বের হয় আসলে গ্রাম পার এমএল এই এককে। সো এই ছিল মোলার অ্যাবজর্পটিভিটির ম্যাথ। আমি একটু দেখি কমেন্টে কতজন এই সি এর ভ্যালুটা আমার মতন ঠিক এই ভ্যালুটাকে বের করে আনতে পেরেছো। যদি পারো, ভেরি গুড, আমরা আরো সুন্দর সুন্দর প্রবলেমের দিকে এগিয়ে যাব। আমি দেখতে পাচ্ছি মুন্সি হাদিউল্লাহ বেশ নিয়মিত রেগুলার স্টুডেন্ট, তানিম, তারপরে হচ্ছে তানিয়া আফরোজ একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, ভাইয়া বি কি সেন্টিমিটারে রাখবো? হ্যাঁ, এই সূত্রের জন্য সবসময় মনে রাখো বি থাকবে সেন্টিমিটারে, কনসেন্ট্রেশনটা বের হবে গ্রাম পার এমএল এককে, এর কোনো একক নেই। এপসাইলনের একক কত হবে এটা বের করা খুব সহজ, তুমি এটাকে উপরে নামাও, এটাকে নিচে নামাও, তাহলে এপসাইলনের একক পাবা এমএল। তোমরা এপসাইলনের একক বের করার জন্য জাস্ট মাত্রা সমীকরণ দিয়ে কাটাকাটি করতে পারো, সো করলেই এপসাইলনের এককটা চলে আসবে। সো আমরা একটু দেখি, ইয়েস, কোশ্চেনের অ্যান্সার গুলো কতজন দিতে পেরেছে। আবারও বলে দিই, বি সেন্টিমিটারে রাখলেই হবে, এটাকে মিটারে নেওয়ার দরকার নেই, কারণ এই সূত্রটাতে সবকিছু সিজিএস এককই ডিফাইন করা হয়েছে। থ্যাংক ইউ। সো এর মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি ফাহিম, মোমো, মনিরুল ইসলাম, তাইহিদুল ইসলাম, মাহিনুর নাইম, আশরাফুল জিয়া, নাভিদ হোসেন, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লেগে থাকে ক্লাসের এই অংশ পর্যন্ত, ইনশাআল্লাহ ক্লাসের বাকি অংশটুকু ভালো লাগবে। সেটা চলে যাওয়ার, সেই অংশে যাওয়ার পূর্বে একটু অনুরোধ করছি, এই মুহূর্তে ক্লাসটিকে শেয়ার করো, কারণ এখন যে টপিকটা শুরু করছি সেটা আরো গুরুত্বপূর্ণ, অনেকেই পারে না, তোমার বন্ধুর কাছে ছড়িয়ে দেওয়াটা তোমার একটি শেয়ারের মাধ্যমে সম্ভব হতে পারে। সো লেটস গো টু আওয়ার নেক্সট টপিক। আমি নতুন টপিকে যেতে যেতে তোমরা ক্লাসটিকে এক্ষুনি শেয়ার করে ফেলো। সো এরপরে যে টপিকটা পড়াবো, এটার নাম দেখলেই তোমরা বেশ খুশি হয়ে উঠবে, কারণ অনেকেই এটাতে একটু ঝামেলা পড়ো। আমাদের টপিকের নাম হচ্ছে আয়োডোমিতি এবং বানান ভুল লিখেছি, সরি। আমাদের পরবর্তী টপিকের নাম হচ্ছে আয়োডোমিতি এবং আয়োডিমিতি। সো আয়োডোমিতি এবং আয়োডিমিতি পার্থক্যটা কিন্তু পার্থক্যটা হচ্ছে এইখানটাতে। সো এটা নিয়ে কনফিউশন আমারও হয়, ইভেন এই ক্লাসটা শুরু করার আগে আমাকেও একবার দেখে নিতে হয়েছে, আচ্ছা কোনটা জানি কি, এটাতে একটু ভুল করে ফেলা
সম্ভাবনা রয়েছে, বাট আমি আয়োডোমিতি আয়োডিমিতিকে খুব ক্লিয়ার করে দিতে চাই। আমরা সবাই জানি প্রমাণ দ্রবণ কোনটা। প্রমাণ দ্রবণ হচ্ছে যার ঘনমাত্রা জানা থাকে। প্রমাণ দ্রবণ হচ্ছে সেই দ্রবণ, প্রমাণ দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যার ঘনমাত্রা তুমি জানো। ফর এক্সাম্পল, তোমার কাছে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে যার ঘনমাত্রা 0.5 মোলার, তাহলে এটাই একটা প্রমাণ দ্রবণ। আমি ইংরেজিতে এটাকে বলে থাকি স্ট্যান্ডার্ড সলিউশন। প্রমাণ দ্রবণকে আমরা ইংরেজিতে বলে থাকি স্ট্যান্ডার্ড সলিউশন। তো এবার একটু দেখি আয়োডোমিতি এবং আয়োডিমিতির মূল পার্থক্য হচ্ছে প্রমাণ দ্রবণে। আয়োডোমিতি এবং আয়োডিমিতির পার্থক্যটা হচ্ছে প্রমাণ দ্রবণে। আমরা জানি একটা টাইট্রেশন, আমরা সবাই টাইট্রেশনের নাম শুনেছি, স্কুল কলেজে টাইট্রেশন নিজের হাতে করেও দেখেছি। টাইট্রেশনে দুইটা দ্রবণ থাকে, একটা হচ্ছে প্রমাণ দ্রবণ, আরেকটা হচ্ছে অজানা দ্রবণ। একটা থাকে প্রমাণ দ্রবণ, একটা থাকে অজানা দ্রবণ। এখন আমরা একটু লিখি আয়োডিমেট্রি বা আয়োডিমেট্রি মিতি আর আয়োডোমেট্রি, এই দুইটাতে কি ঘটে থাকে। সো আয়োডোমেট্রি এবং আয়োডিমেট্রির পার্থক্যটা হচ্ছে প্রমাণ দ্রবণে। আয়োডিমেট্রিতে আয়োডিন দ্রবণ হচ্ছে প্রমাণ দ্রবণ, অর্থাৎ আয়োডিমেট্রি যে প্রসেস, সেই প্রসেসে আয়োডিনের দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। আয়োডিনের দ্রবণের ঘনমাত্রা তুমি জানা থাকবে এবং অজানা দ্রবণটা হবে একটা বিজারক। অর্থাৎ আয়োডিমেট্রি দিয়ে আমরা বিজারকের ঘনমাত্রা বের করি, আয়োডিমেট্রি দিয়ে আমরা বিজারকের ঘনমাত্রা বের করি। আর আয়োডোমেট্রিতে প্রমাণ দ্রবণ হচ্ছে সাধারণত Na2S2O3। এই বান্দার নাম কি আমাকে একটু কমেন্টে জানাবেন। এনার নামটা বেশ বিদঘুটে, Na2S2O3, এর নাম আমাকে একটু কমেন্টে জানাতে হবে। আয়োডোমেট্রির এটা হচ্ছে প্রমাণ দ্রবণ, আর অজানা দ্রবণটা হচ্ছে আয়োডিন। এখানে অজানা দ্রবণটা হচ্ছে আয়োডিন। তাহলে আই গেস তোমরা সবাই আয়োডিমেট্রি এবং আয়োডোমেট্রির পার্থক্য বুঝতে পেরেছো। আয়োডিমেট্রিতে আয়োডিনটা হচ্ছে প্রমাণ দ্রবণ, আর আয়োডোমেট্রিতে আয়োডিনটা হচ্ছে অজানা দ্রবণ। আই হোপ এই চার্টটার দিকে একবার তাকিয়ে থাকলে তোমরা সুন্দর করে জিনিসটা বুঝে যাবে। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই চার্টটার, যাতে করে কনফিউশনতে আসলে কালকে একবার দেখে ফেলতে পারো। তো আমি তোমাদের কাছে একটু কমেন্টে যে প্রশ্নটা করেছিলাম তার অ্যান্সার কতজন স্টুডেন্ট দিতে পেরেছো তা একটু দেখি। 471 স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের ক্লাসে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এত স্টুডেন্টদেরকে নিয়ে এসেছো। যারা এখনো শেয়ার করেনি ক্লাস থেকে শেয়ার করো, আমরা আজকে 1000 স্টুডেন্টের ক্লাসে একটা পরিণত হই। ইয়েস, কারেক্ট অ্যান্সার আসা চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি সাকিব রাতুল, রাফসান বিন রাজ্জাক, সাদিয়া হাসনাত, প্রত্যয় নাহা, আমিনুল ইসলাম, অমর্ত্য বিশ্বাস, অমিত হাসান চাকলাদার, আমার কথা আমি, আচ্ছা, লক্ষ্মী, আরাফাত হোসেন ইমু, আব্দুল মুনিম, মেদুল হোসেন মাসুম, তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। এই বস্তুটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সো আয়োডিমেথি এবং আয়োডোমেথি নিয়ে কোনো ধরনের ভয় পাওয়া চলবে না, দুইটাই টাইট্রেশন। আয়োডিমেথিতে একটা বিজারকের সাধারণত ঘনমাত্রা বের করা হয়ে থাকে, আর আয়োডোমেট্রিতে আয়োডিনের ঘনমাত্রা বের করা হয়। এবং সত্যি কথা হচ্ছে এখানে আয়োডিনটা একটা জারক, এখানে আয়োডিনটা হচ্ছে একটা জারক। তাহলে একটা ইন্টারেস্টিং কোশ্চেন, আয়োডিন দুই রকম ভূমিকায় পালন করতে পারে। আয়োডিন এক জায়গায় জারক হিসাবেও কাজ করতে পারে, এক জায়গায় বিজারক হিসাবেও কাজ করতে পারে। তাহলে আয়োডিনের দুই ধরনের বৈশিষ্ট্যই রয়েছে। সো আয়োডিমেট্রি এবং আয়োডোমেট্রি থেকে আমরা আয়োডিনের এই দুইটি বৈশিষ্ট্যকেই কাজে লাগানোর চেষ্টা করি। তো আই গেস তোমরা এই সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পেরেছো। আমরা যেহেতু এটি একটি স্পেশাল ক্লাস, আমরা এমন টপিক পড়ানোর চেষ্টা করব যে টপিক 10 মিনিট স্কুলের পূর্ববর্তী কোনো লাইভ ক্লাসে এর আগে পড়ানো হয়নি।
যেগুলো পূর্ববর্তী লাইভ ক্লাসে পড়ানো হয়েছে সেগুলো তো অলরেডি ইউটিউবে গেলেই পাওয়া যাবে, তো সেগুলো আমি রিপিট করব না। আমি সেগুলোর লিঙ্কগুলো একসাথে করে তোমাদেরকে আজ রাত 9টার ক্লাসের পরে ফেসবুক গ্রুপে দিয়ে দিব। তো এখন আমরা কনসেন্ট্রেট করব এমন টপিকের উপর যেগুলো আমি এর আগে কখনো তোমাদেরকে পড়াইনি। সো আমি খুব ছোট্ট করে একটা পার্ট আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসটা প্রায়ই দেখবে 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তো অঙ্ক করার সময় এই রকম একটা কথা লেখা থাকবে। এই কথা লেখা থাকলে ওই অঙ্ক কিভাবে করতে হবে? খুব সিম্পল। এইটা দিয়ে ঘনমাত্রা বোঝানো হয়, এইটা দিয়ে ঘনমাত্রা বোঝানো হয়। বি কেয়ারফুল, এখানে W/V লেখা আছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কিছু লেখা না থাকে মনে মনে ধরে নিব এখানে W/V আছে, তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। আর লেখা থাকলে তো আশ্বস্ত হয়েই গেলে। তো 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত, এইটা কিভাবে বের করা যায়? সূত্র হচ্ছে, এই ঘনমাত্রা হচ্ছে S, S বের করার সূত্র হচ্ছে 10x ডিভাইডেড বাই m, যেখানে x হচ্ছে ওই পার্সেন্টেজের পরিমাণ, অর্থাৎ আমাদের এক্ষেত্রে 5, আর m হচ্ছে মোলার ভর, বা তোমরা অনেকে যে জিনিসটাকে আণবিক ভর বলেও ব্যাখ্যা করার চেষ্টা করো। তো m এর নাম হচ্ছে মোলার ভর। তাহলে আসলে আমরা অ্যানসার গুলো বসাই। 10 x, x এ শুধুমাত্র এই সংখ্যাটা বসবে। বি কেয়ারফুল, পার্সেন্টেজ সাইনটা বসানো লাগবে না, শুধু সংখ্যাটা বসবে। 10 × 5 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, তাই এখানে লিখলাম 40। তাহলে কত আসে? 50/40। আসো ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে ফেলি। 5/4 1.25। তাহলে অ্যানসার হচ্ছে 1.25 মোল পার লিটার, যেটাকে আমরা মোলারও লিখতে পারি। সো খুব ইজিলি 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তোমরা বের করে ফেলতে পারবে। এইবার তোমাদেরকে আমি একটা প্রবলেম দিই, যেটা সলিউশন তোমরা আমাকে কমেন্টে করে জানাবে। সো প্রবলেমটা হচ্ছে 20% W/V সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা S কত হবে? সবাই এক্ষুনি আমাকে কমেন্টে জানাবে 20% W/V সোডিয়াম কার্বনেট এটার ঘনমাত্রা কত হবে। আমি নিজেও অ্যানসারটা একবার দেখে রাখছি, যাতে করে কেউ কারেক্ট অ্যানসার দিলে আমি সুন্দর মতন ধরে ফেলতে পারি। সো আসো দেখি তোমাদের কমেন্ট সেকশনে কিরকম অবস্থা। যারা এখনো ক্লাসটিকে শেয়ার করোনি, এখনই সময় ক্লাসটিকে শেয়ার করো, যাতে করে অনেক বন্ধু এই মজার জিনিসগুলো বুঝে নিতে পারে আমাদের ক্লাস থেকে। সো আমরা ক্লাসের খুব গুরুত্বপূর্ণ একটা স্থানে এসে এখন উপনীত হয়েছি। তোমাদেরকে দেওয়া হয়েছে একটি প্রবলেমের কারেক্ট অ্যান্সার আসতে শুরু করেছে। আই ডোন্ট নো হাউ, বাট এত তাড়াতাড়ি করে ফেলেছো। আব্দুল জলিল, শাইখুল ইসলাম, সজীব বাবু, জাহিদ সম্রাট, আয়েশা আক্তার মুন, মাকসুদুর রহমান, প্রত্যয় নাহা, রায়হান উদ্দিন মিদুল, তারপরে আমাদের সাথে আছে আলেকজান্ডার ইনাম, সাকিব আল হাসান। থ্যাংক ইউ, সাকিব আল হাসান আমাদের সাথে চলে এসেছে। নিচে গেলে হয়তো শিশিরকেও পাওয়া যাবে। সো আফিয়া সুলতানা, নাহিয়ান জাফির তাজওয়ার, নাম পড়ে শেষ করা যাচ্ছে না, এত মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ। যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো তারা নিজেরা জিনিসটিকে বুঝতে পেরেছো, কনগ্রাচুলেশন। তোমার বন্ধুকে জানাতে, যদি ক্লাসটি এখনো শেয়ার না করে থাকো অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে ফেলো। তো এটার কারেক্ট অ্যান্সার বের করাটা খুবই সহজ, আসো করে ফেলি। এটা খুবই ইজি একটা প্রবলেম। তো সূত্র হচ্ছে 10x/m, x এ বসবে 20, কারণ 20%। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, তাহলে এখানে বসবে 106, 1.88 মোলার। সো মোটামুটি পুরা দেশবাসী কারেক্ট অ্যান্সার দিতে পেরেছে। তো আমি পুরো দেশবাসীর কেমিস্ট্রির নলেজে অত্যন্ত আনন্দিত। আজকের কেমিস্ট্রি প্রথম পত্র পরীক্ষার পর আমি অসংখ্য মেসেজ পেয়েছি,
যে আমাকে জানিয়েছো তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, অনেকেই আনন্দ প্রকাশ করেছে এবং আমাদের লাইভ ক্লাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আই এম রিয়েলি হ্যাপি যে তোমাদেরকে আমরা এই ক্লাসটিতে নিয়ে একসাথে মজার কিছু জিনিস শিখতে পারছি। তো শেখাটা বন্ধ থাকবে কেন? আসো এবার এই জিনিসটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। পরীক্ষার হলে ধরো তুমি একটা অঙ্ক পারো, তুমি সুন্দর করে তার ঘনমাত্রা এত মোলার বের করলে, বাট তোমার প্রশ্নে চাওয়া হয়েছে মোলার ঘনমাত্রা না, চাওয়া হলো নরমালিটি বা নরমাল ঘনমাত্রা। তো আমরা এখন একটু দেখব নরমালিটি কিভাবে ক্যালকুলেট করতে হবে, নরমালিটি কিভাবে নির্ণয় করতে হবে। নরমালিটি এর ইজ ইকুয়াল টু লিখা হবে এস ইনটু ই। এস হচ্ছে তার মোলারিটি এবং ই হচ্ছে ইলেকট্রন এর পরিবর্তন, এন হচ্ছে তার নরমালিটি, এস হচ্ছে তার মোলারিটি এবং ই হচ্ছে বিক্রিয়ার ফলে তার কয়খানা ইলেকট্রন গৃহীত বা বর্জিত হয় তার পরিমাণ। সো এটা ব্যবহার করলে তুমি ভালো বুঝতে পারবে। কিরকম আমরা একটু এক্সাম্পলে দেখি। ধরো তোমাকে বলা আছে 0.5 মোলার H2SO4 এই দ্রবণ বের হলো। এখন তুমি এইটাকে নরমালিটিতে কনভার্ট করতে চাও, কিভাবে করব আসো দেখি। নরমালিটিতে কনভার্ট করার জন্য কি করব, n is equal to s into e, s এ লিখব 0.5। এখন e এর মান কত হবে এইটা কিভাবে বুঝবে? এইটা বোঝার জন্য রিঅ্যাকশনের দিকে তাকিয়ে থাকতে হয়, বাট কিছু সহজ ট্রিক্স আছে। যেমন অ্যাসিডের ক্ষেত্রে যতটা হাইড্রোজেন আছে তত দিয়ে গুণ করা যেতে পারে। অ্যাসিডের যেহেতু দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটাই সে দান করে। সো এখানে অধিকাংশ অ্যাসিডের ক্ষেত্রে তার হাইড্রোজেনের সংখ্যাই হয় ই এর মান, ক্ষারের ক্ষেত্রে হয় হাইড্রোক্সিলের সংখ্যা। তোমার কাছে যদি এরকম কিছু থাকে, ধরো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটে তাকিয়ে দেখো এই পার্টের চার্জ +2, এই পার্টের চার্জ হচ্ছে -2, অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো একটা পার্টের চার্জই হচ্ছে তার ই এর পরিমাণ। সো ডিফারেন্ট ভাবে এই ই বের করে ফেলা সম্ভব। তো ই কিভাবে বের করতে হয় এগুলো নিয়ে আমরা এই ক্লাসের সামনে গেলে আরো কিছু জিনিস দেখব, বাট এখন আমরা অ্যানসার বের করে ফেলেছি। তাহলে 1 নরমাল, তো এটার অ্যানসার আসলো 1 নরমাল দ্রবণ, 1 নরমাল দ্রবণ। এখন আমি তোমাদেরকে একটু কি বলবো, তোমাদের একটা প্রবলেম দিব, যে প্রবলেমের অ্যানসারটা নিয়ে তোমাদেরকে বেশ বেগ পেতে হবে। আমি বললাম KMnO4 এটা বিক্রিয়ার পরে ম্যাঙ্গানিজ সালফেট এটাতে পরিণত হয়েছে। তোমরা বেশ মাথা ঠান্ডা রেখে আমাদেরকে বলতে হবে এখানে ই এর মান কত, এটাই আমাকে কমেন্টে বলতে হবে। বেশ মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে তারপর বলতে হবে এইখানটাতে ই এর মান কত। KMnO4 বিক্রিয়ার পর ম্যাঙ্গানিজ সালফেটে পরিণত হয়েছে, তাহলে এখানে গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা কত আমি দেখতে চাই। তো চলে যাই তোমাদের সেই কমেন্টের আখড়াতে, দেখতে চাচ্ছি যে তোমরা কে কত ভালোভাবে আমাদের সাথে রেসপন্স করছো আজকের ক্লাসে। অ্যামেজিং একটা ক্লাস চলছে, তোমাদের সাথে ক্লাসটাতে থাকতে পেরেই আমার অনেক ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি আদিবা ইবনাত ইসলাম আমাদের সাথে আছে। আমি এখন পর্যন্ত অসংখ্য ভুল আনসার দেখতে পাচ্ছি। উপমা চক্রবর্তীর আনসারটা কারেক্ট হয়েছে, তারপরে কারেক্ট আনসার দিয়েছে জাহিদ সম্রাট। অনেকের আনসার কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আমার কথা আমি, মেহেদি হোসেন মাসুম, তানিয়া আফরোজ, অনেকে কিন্তু তোমরা বেশ ভুল অ্যানসার করে ফেলছো। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটু চিন্তা করার যে ইলেকট্রনের পরিবর্তন কত, সেইটা হচ্ছে আমাদের মেইন ইস্যু এইখানটাতে, ইলেকট্রনের পরিবর্তন। ফাতেমা তাবাসসুল ফারিহা তার অ্যানসার কারেক্ট হয়েছে। অন্তর সরকার, এস এম সঞ্জু তোমাদের অ্যানসারও বেশ খানিকটা কারেক্ট হয়েছে। সো আসো আমরা এটা সলভ করে দিই। তাকিয়ে দেখো এখানে গৃহীত বর্জিত ইলেকট্রনের সংখ্যা কিভাবে জানা যাবে কিভাবে দেখো। এখানে ম্যাঙ্গানিজের চার্জ কত এটা কিভাবে বের করা যায়। আমি ধরি তার চার্জ হচ্ছে x, পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, চারটা অক্সিজেন প্রত্যেকটার চার্জ হচ্ছে -2 এবং এই টোটাল জিনিসটার চার্জ হচ্ছে 0। তাহলে x এর জারণ মান হচ্ছে +7,
একইভাবে ম্যাঙ্গানিজের এখানে জারণ মান হচ্ছে +2। তাহলে তাকিয়ে দেখো, এইখানে ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজ হচ্ছে +7 আর এই ম্যাঙ্গানিজ হচ্ছে +2। 7 থেকে 2 হতে হলে কি হতে হবে? তার +7 +2 হতে হলে তাকে 5টি ইলেকট্রন নিতে হবে। তাহলে এখানে ই এর মান হবে 5। তাহলে ই এর মান হচ্ছে 5। তাহলে আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করলাম, একটা বিক্রিয়া লেখা থাকলে তার জারণ মানের পরিবর্তন, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে জারণ মানের পরিবর্তন থেকে তুমি তার ই এর মান বের করতে পারবা। ই এর একটা সুন্দর নাম আছে, ই কে আমরা বলে থাকি তুল্য সংখ্যা। ই এর একটা সুন্দর নাম আছে, ই কে আমরা বলে থাকি তুল্য সংখ্যা। এইবার তোমাদের জন্য আরো একটি কুইজের সময় চলে এসেছে এবং কুইজটি হচ্ছে 0.5 মোলার KMnO4 দ্রবণ, ও না আমি একটু টুইস্ট করে দিব, 0.5 নরমাল KMnO4 দ্রবণের মোলারিটি কত? প্রশ্ন হচ্ছে এটা। সবাই এক্ষুনি এটার অ্যান্সার কমেন্টে লেখা শুরু করো। 0.5 নরমাল KMnO4 দ্রবণের মোলারিটি কত আমাকে একটু কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। 496 জন স্টুডেন্ট আমাদের সাথে এই ক্লাসে আছে। একবার চোখ বন্ধ করে জাস্ট চিন্তা করো, তুমি এমন একটা ক্লাসরুমে আছো যেখানে তোমার সাথে আরো প্রায় 500 মানুষ এই ক্লাসটি দেখছে। থ্যাংক ইউ ভেরি মাচ এই ক্লাসটিকে নিয়মিত শেয়ার দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য। যারা এখনো দেওনি অবশ্যই শেয়ার করো বন্ধুর সাথে। সো আমি দেখতে চাচ্ছি কয়জন কারেক্ট অ্যান্সার দেয়। ইয়েস, অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। অন্তর সরকার, দেলোয়ার হোসেন, উপমা চক্রবর্তী, তুরিন, তিতিন, আমি আরো দেখতে পাচ্ছি আদিল, তারপরে সজীব সরকার, অন্তর সরকার, সজীব চক্রবর্তী, আল মামুন, বেশ অনেকেই কারেক্ট অ্যান্সারটা কিন্তু দিয়ে ফেলেছো। এই মুহূর্তে দেখলাম শামীম ইব্রাহিম কারেক্ট অ্যান্সার দিল। একটু বুঝিয়ে দেই এটা কিভাবে করতে হবে। আমরা জানি n = SE, এখানে অজানা রাশি হচ্ছে s, তাহলে s = হবে n/e। n হচ্ছে 0.5 যেটা দেওয়া আছে, আর e এর মান হচ্ছে 5, একটু আগে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এটা হবে 0.1 মোলার। এটা হবে 0.1 মোলার। তোমার পরীক্ষাতে আমরা সাধারণত মোলারিটি দিয়ে অঙ্ক করে অভ্যস্ত, কিন্তু কখনো কখনো নরমালিটি ঢুকিয়ে দিলে যাতে করে তুমি ঘাবড়ে না যাও তার কারণে আমি এই সূত্রটি দেখিয়ে দিলাম। যদি মোলারিটির জায়গায় নরমালিটি থাকে কোনো সমস্যা নেই, সবকিছুকে তুমি মোলারিটিতে কনভার্ট করো, মোলারিটি দিয়ে অঙ্ক করো, অ্যানসারটাকে পরে আবার নরমালিটিতে কনভার্ট করে দিতে পারবা। তো সূত্র হচ্ছে n = SE। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতটুকু পর্যন্ত জিনিসটা বুঝতে পেরেছো। যারা আমাদের সাথে এই ক্লাসটিতে আছো তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবে আজ রাত 9টার সময় কিন্তু আমাদের আরো একটি ক্লাস আছে যেখানে আমরা পুরোদস্তুর আলোচনা করব এক্সক্লুসিভলি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন নিয়ে। আমি কেমিস্ট্রির মধ্যে অর্গানিক কেমিস্ট্রিটাকে সবচেয়ে ভালোবেসে পড়াতে পারি। সো ক্লাসটা বেশ মজার হবে। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যাতে করে তোমার বন্ধুদেরকেও ওই ক্লাসটিতে নিয়ে আসো। সো এই ক্লাসের পরবর্তী টপিকে আমরা এখন একটু মুভ করতে পারি আই গেস। আমার কাছে বেশ কয়েকটা টপিকের সাজেশন লিস্ট আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে এখন আমরা একটু প্রথম চ্যাপ্টারে কয়েকটা টপিক নিয়ে একটু আলোচনা করে আসি। প্রথম যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সিজিএস এককে আর এর মান। এইচএসসি পরীক্ষাতে আর এর মান নির্ণয় করা আসতেই পারে, বিশেষ করে 3 নম্বর অর্থাৎ গ বা সি পার্টে অ্যাপ্লিকেশন মূলক প্রশ্নে আর এর মান নির্ণয় আসতে পারে। এসআই এককে আর এর মান সবাই মুখস্থ জানি, সিজিএস এককে আর এর মান বের করতে গেলে একটু কষ্ট হয়। তো সেটাই আমরা দেখব 2 মিনিট সময়ের মধ্যে। প্রথমত আমরা লিখে ফেলি PV = nRT। আমরা সবাই এই জিনিস মুখস্থ জানি। তাহলে আর এর মান হবে PV / NT। সো এখন আমরা এখানে আর এর মান বসানোর চেষ্টা করব। তো প্রথমে সহজ রাশিগুলো নিয়ে শুরু করি। n হচ্ছে 1 মোল। আমরা
যা কিছু চিন্তা করছি আপাতত সবকিছু 1 মোলের জন্য। চিন্তা করো তাহলে ভলিউম কত হবে? সবাই কমেন্টে আমাকে জানাও, গ্যাসের মোল নাম্বার যদি হয় 1 মোল, ওই গ্যাসের আয়তন কত হবে? অ্যাভোগাড্রোর সূত্র নামক একটা সূত্র আছে, যার অনুসিদ্ধান্তে তোমরা সবাই এটা পড়ে এসেছো, যে একটা গ্যাসের মোল সংখ্যা যদি হয় 1 মোল, তাহলে এসটিপিতে তার আয়তনটা সব সময় বলে দেওয়া সম্ভব। তার এসটিপির আয়তন কত হবে আমি আপনাদের কাছে কমেন্টে দেখতে চাই। তো চলে আসি তোমাদের কমেন্টে। আমরা তোমাদের কাছে জানতে চেয়েছি 1 মোল গ্যাসের এসটিপিতে আয়তন কত। এই প্রশ্নের উত্তর সকল এইচএসসি পরীক্ষার্থী মা বোনের এবং বাপ ভাইয়ের জানার কথা। ইয়েস, আমি দেখতে পেরেছি সাদিয়া হাসনাত, আফিয়া সুলতানা, তারপরে অনিক, মাহিনুর নাইম, ফাতেমাতুজ রওজা, আদিল, জুবাইর তানভীর সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। এটা হচ্ছে 22.4 লিটার। কিন্তু ঝামেলা হচ্ছে লিটার এসআই একক না, এসআই একক হচ্ছে সেন্টিমিটার কিউব। তো 22.4 লিটার, এটাকে 1000 দিয়ে গুণ করব, তাইলে আসবে 22,400 মিলিলিটার। কারণ আমরা জানি 1 লিটারে 10⁻³ ml। আমরা জানি 1 লিটারে 1000 ml, তাই 1000 দিয়ে গুণ করলাম, 22,400 ml আসলো। মনে রাখবে ml আর সেন্টিমিটার কিউব বা সিসি একই জিনিস। তাহলে ml আর সেন্টিমিটার কিউব একই জিনিস, তাহলে এখানে লিখে দিলাম সেন্টিমিটার কিউব। তাহলে ভি হচ্ছে 22,400 সেন্টিমিটার কিউব। টি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, কারণ আমরা এসটিপি এই কন্ডিশনে জিনিসটাকে বের করছি, আমরা এসটিপি তে বের করছি। সবচাইতে ঝামেলা হচ্ছে এই প্রেসার পি বের করা, এবং বিশ্বাস করো পি বের করতে জান বের হয়ে যায়। আমি যখন তোমার মতন বয়সে ছিলাম আমি কোনোদিনও পিটা ঠিক মতন বের করতে পারতাম না। তো পিটা একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে বের করি। ছোটবেলায় একটা সূত্র করেছিলে, প্রেসার পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এই সূত্রটা এসেছিল এরকম একটা এক্সপেরিমেন্ট থেকে, যে এরকম একটা টিউব থাকে, এটার মধ্যে পারদ ভরা থাকে, সো পারদের উচ্চতার উপর ভিত্তি করে এই প্রেসারটা নির্ধারিত হয়। তো এসটিপি তে আমরা গ্যাসের একটা 1 atm এর ইয়ে জানি, সেটা হচ্ছে 776 সেন্টিমিটার মার্কিউরি প্রেসার। আমরা জানি 76 সেন্টিমিটার মার্কিউরি প্রেসার, তাহলে এই হাইটটা হচ্ছে 70 তে হাইটটা হয় 76 সেন্টিমিটার। রো হচ্ছে পারদের ঘনত্ব, এটা হচ্ছে 13.6। এটা কিন্তু বলা থাকবে না, এটা মুখস্থ থাকতে হবে। রো হচ্ছে 13.6। জানতে চাচ্ছি জি এর মান কত হবে। এইখানে আমরা সিজিএস এককে বের করতে চাচ্ছি। জি এর মান বা অভিকর্ষজ ত্বরণের মান কত হবে আমাকে একটু কমেন্টে জানাবেন। জি এর মানটা অসংখ্য স্টুডেন্ট ভুল করে থাকে। এই জি এর মান কত হবে এইটা একটু কষ্ট করে বের করতে হবে। আমরা জানি জি হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু মিটার রাখলে তো হবে না, আমার সেন্টিমিটারে নিতে হবে। তাই 100 দিয়ে গুণ করব, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে জি এর মান বসাবো 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইচ রো জি, এখান থেকে মানটা বের হয়ে আসবে। এবার ধিপধাপ সবগুলো মান এখানে বসিয়ে দিই। তাহলে 76 ইনটু 13.6 ইনটু 981, 22,400, 1273। বিশাল এক রাশি চলে এসেছে। সবাই ক্যালকুলেশন শুরু করো। কে কার আগে কমেন্টে নিজের নাম বসিয়ে দিতে পারে দেখা যাবে। সবার আগে আমি বসাবো, কারণ মনে হচ্ছে আমার আগে কেউ পারতেছো না। 273, ইয়েস। সো অ্যান্সার আসছে 8.31 ইনটু 10 টু দি পাওয়ার 7। 8.31 ইনটু 10 টু দি পাওয়ার 7। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। সো যদি এটা বুঝে থাকো, হয়তোবা তুমি এইচএসসি পরীক্ষার হলে গিয়ে 1-2 নাম্বার কমেন্ট পেয়েও যেতে পারো, কমন পেয়েও যেতে পারো। তো আমি তো দেখতে চাই কমেন্টে কতজন বন্ধু এখনো আমাদের সাথে
অধীর আগ্রহে ক্লাসটি করে যাচ্ছ। সো আমি দেখতে পাচ্ছি অমিত হাসান চাকলাদার কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। ইয়েস, ব্রাহ্মা বুল সে আমাদের সাথে ধীপধাপ লিখছে কেন, আচ্ছা আমি মনে হয় বলেছিলাম শব্দটা এই কারণে। সো তোমাদের সবাইকে একটু বলি, তোমরা দেখতে পাচ্ছ এই লাইভ ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট পিন করা আছে। ওই পিনড কমেন্টে একটা লিংক দেওয়া আছে যে আমাদের কেমিস্ট্রির সব ভিডিও দেখতে চাইলে ওই লিংকে গেলেই হবে। তো ইউ ক্যান জাস্ট ক্লিক অন দ্য লিংক এন্ড যে ওখানে আমাদের ক্লাসের পরে সব ভিডিও দেখে ফেলতে পারবে। ইয়েস, থ্যাংক ইউ যারা আমাদের সাথে ক্লাসে আছো। লাস্ট একটু বলে দিই, এটার একক হবে আর্গ পার মোল পার কেলভিন। কারণ আর্গ হচ্ছে এসআই এককে কাজের একক, এসআই সরি সিজিএস এ সিজিএস ইউনিটে কাজের একক হচ্ছে আর্গ। এবং জেনে রাখো 1 আর্গ হচ্ছে 10 টু দি পাওয়ার সরি উল্টাটা বলতেছি, আমরা জানি এসআই এককে হচ্ছে জুল, তাহলে 1 জুল হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ। 1 জুল হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। কারণ সিজিএস এ 8.31 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর এসআই তে আসে 8.31, শুধুমাত্র 8.314 বা 316 সেটা আছে এসআই এককে। এসআই এককেরটা পরীক্ষায় আসার সম্ভাবনা কম, বাট সিজিএস এ আসার সম্ভাবনা অনেক বেশি। সিজিএস এ আসলে আপনি প্রথম যে ভুলটা করবেন P = H রো G, এই জিনিসটা মানুষ বুঝে না। রো এর মান বলে দিবে না, 13.6 মনে রাখতে হবে। তাই একটু কষ্ট করে এই জিনিসটা প্র্যাকটিস করে যাবেন। বা আমি মোটামুটি বেশ খানিকটা এগিয়ে গেলাম। এবার আমরা আরো একটি ম্যাথ প্রবলেম সলভ করব, যেটা পরীক্ষায় আসার প্রায় 100% সম্ভাবনা রয়েছে। এবং এটি হচ্ছে আমাদের অতি পরিচিত ডালটনের আংশিক চাপ সূত্র। ডালটনের আংশিক চাপ সূত্র, এই সূত্রের উপর ভিত্তি করে এখন একটা ম্যাথ প্রবলেম সলভ করব। বেশ নতুন একটা পার্টে প্রবেশ করতে যাচ্ছি, তাই যে সকল বন্ধুরা নতুন জয়েন করেছো এবং এখনো ক্লাসটিকে শেয়ার করনি, আমি অনুরোধ করব সবাই যাতে নিজের অন্যান্য বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করো। সো ডালটনের আংশিক চাপ সূত্রের একটা ম্যাথ আছে যেটা এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি আসতে দেখা যায়, এবং এই ম্যাথটা খুবই কমন এবং এই ম্যাথটা সবচেয়ে সোজা। তো আসো আমরা একটু ম্যাথটা করে দেখি। লক্ষ্য করো, ম্যাথটা অ্যাকচুয়ালি খুবই সোজা একটা ম্যাথ। দেখো, দুইটা পাত্র আছে, এটাতে হাইড্রোজেন গ্যাস আছে, এইটাতে নাইট্রোজেন গ্যাস আছে। এই পাত্রটার হচ্ছে 2 লিটার, এই পাত্রটা হচ্ছে 1 লিটার। এই পাত্রে যে গ্যাস আছে সেই গ্যাসের চাপ হচ্ছে 1.5 atm। এই গ্যাস পাত্রে যে গ্যাস আছে সেই গ্যাসের চাপ হচ্ছে সে 2 atm। তাহলে দেখো, দুটো গ্যাসের জন্য দুটো পাত্র আছে, দুটো পাত্রের আদি দেখো, এটা হচ্ছে তার আদি ভলিউম V1, এটা হচ্ছে এটার আদি ভলিউম, তাহলে V2 লিখতে পারি। এটা হচ্ছে তার আদি চাপ P1, এটা হচ্ছে তার আদি চাপ, তাহলে P2 লিখতে পারি। এগুলো দেওয়া আছে। তো এখন কি করা হইলো, এখন করা হলো, বলা হলো এই দুইটা পাত্রকে আসো আমরা একটা নল দিয়ে যুক্ত করে দিই। নল দিয়ে যুক্ত করলে এই টোটাল জিনিসটার ভলিউম হয়ে যাবে V, এবং V এর মান তুমি বুঝতেই পারছো হবে V1 প্লাস V2, অর্থাৎ এই ক্ষেত্রে হবে 2 প্লাস 1 বা 3 লিটার। তাহলে ভিও বের করা গেল। তোমার কাছে এইখান থেকে প্রশ্নে চাওয়া হবে তিনটি জিনিস, একটা হচ্ছে মোট চাপ, আর একটা হচ্ছে হাইড্রোজেন ও নাইট্রোজেন এর আংশিক চাপ। এখানে তোমার কাছে মূলত দুইটা জিনিস চাওয়া হচ্ছে, একটা হচ্ছে মোট চাপ কত, আর একটা হচ্ছে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের আংশিক চাপ কত। এইটা সলভ করা অসম্ভব পরিমাণ সোজা। বেসিক্যালি যারা বয়েলের সূত্র জানো তারাই এটা সলভ করতে পারবে। দেখো আমি একটু করে দিচ্ছি কিভাবে এটা সলভ করতে হয়। এই ম্যাথটা পরীক্ষায় আসতে পারে, এটা আমি অলমোস্ট
70 to 80% শিওর এটা পরীক্ষায় আসে। তো একটু দেখো, ভ্যারিয়েশন হচ্ছে এখানে দুইটা গ্যাসের জায়গায় তিনটা গ্যাস, চারটা গ্যাস থাকতে পারে। একটু লক্ষ্য করে দেখো কিভাবে করব। তাহলে দেখো, হাইড্রোজেন গ্যাস, তার জন্য যদি আমি চিন্তা করি, তার P1 হচ্ছে আদি চাপ 1.5 atm, তার V1 হচ্ছে আদি আয়তন 2 লিটার। এটা হচ্ছে মেশানোর পূর্বের অবস্থা, আদি। মেশানোর পরের অবস্থা একটু চিন্তা করে দেখো, মেশানোর পরে তার যে চাপ সেটাই হবে হাইড্রোজেনের আংশিক চাপ, যেটা বের করতে বলা হয়েছে। মেশানোর পরে তার ভলিউম হচ্ছে V, মানে তার ভলিউম মেশানোর পরে কত হবে, এইটাই হচ্ছে একটা বেশ বড় ভুল যেখানে মানুষ আটকে যায়। তুমি লক্ষ্য করে দেখো, মেশানোর আগে সে 2 লিটার ভলিউমে ছিল, মেশানোর পরে তাকে 3 লিটার আয়তন দেওয়া হয়েছে। এখানে হাইড্রোজেনের নিজের ইন্ডিভিজুয়াল আয়তন 3, নাইট্রোজেনেরও ইন্ডিভিজুয়াল আয়তন 3, এবং তাদের মিশ্রণের আয়তনও 3। কারণ আমরা জানি গ্যাসকে তুমি যেই পাত্রে রাখো সেই পাত্রে সবটুকু অংশ সরিয়ে যাবে। তাহলে হাইড্রোজেনকে যখন জোড়া লাগিয়ে দিলে নাইট্রোজেনের পাত্রের সাথে, হাইড্রোজেন এই পাত্র থেকে নাইট্রোজেনের পাত্রের মধ্যেও বিস্তার লাভ করবে। তাহলে V হচ্ছে এখানে 3 লিটার। তাহলে খুব সুন্দর কথা, এটা আদি এবং এটা ফাইনাল অবস্থা। তাহলে P1 V1 is equal to PHV। তাহলে PHV এটা is equal to হবে P1 V1 by V। তাহলে আসো এখন ক্যালকুলেশন করে ফেলো যাদের হাতে ক্যালকুলেটর আছে। 1.5 into 2 divided by 3, তাহলে দেড় by 1 atm। তাহলে pH2 আসলো 1 atmospheric pressure। আমি এটা বের করে দিলাম, আর কিছুই বলবো না। তোমাদেরকে এখন বলতে হবে নাইট্রোজেনের আংশিক চাপ কত। নিজেরা ক্যালকুলেশন করো এবং প্রদত্ত ডাটা এবং অঙ্ক থেকে নাইট্রোজেনের আংশিক চাপ বের করো। আমি দেখি কতজন ভালো মানুষ এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার দিতে পারে। এন্ড অ্যাকচুয়ালি অ্যান্সারটা খুবই সিম্পল, আমি এখনই বলে দিতে পারবো। সো ইয়েস, আমি দেখতে পাচ্ছি এই পুরো ক্লাসটা জুড়ে আমার সাথে অসংখ্য স্টুডেন্ট ছিলে, এন্ড উই ক্যান অনলি সে যে তোমাদের এই কন্ট্রিবিউশন ছাড়া 10 মিনিট স্কুলকে এগিয়ে না যাওয়া সম্ভব হতো না। তোমরা ক্লাসগুলো শেয়ার করো, দেখি আমাদের বাংলাদেশের অনেক অজানা প্রত্যন্ত অঞ্চলের মানুষ হয়তো ক্লাসগুলো দেখতে পারে। আমাকে একটু কমেন্টের ফাঁকে ফাঁকে জানিয়ে তো এই অঙ্কটা করার মাঝে যে কে কোন জেলা থেকে এখন এই ক্লাসটা দিচ্ছ, যাতে করে আমার মধ্যে একটা আইডিয়া হয়। আমি একটু জানার চেষ্টা করছি যে কতগুলো জেলার মানুষ এখন এই ক্লাসটিতে উপস্থিত আছো। সো আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম নাইট্রোজেনের আংশিক চাপ কত হবে। তো নাইট্রোজেনের আংশিক চাপ আমরা এখন বের করব। হাইড্রোজেনেরটা অলরেডি বের করে ফেলেছি 1, এখন নাইট্রোজেনেরটা বের করতে চাই। নাইট্রোজেনেরটা বের করার জন্য নাইট্রোজেনের আদি ভলিউম এবং আদি চাপ লিখব। এটা হচ্ছে নাইট্রোজেনের আদি ভলিউম, আদি চাপ। তাহলে 2 atm এবং 1 লিটার। তার মেশানোর পরের অবস্থা PN2, এটাই হচ্ছে তার আংশিক চাপ। আর V যেটা টোটাল সেটা চেঞ্জ হবে না, 3 লিটারই থাকবে। সো হবে P2 V2 is equal to PN2 V। তাহলে PN2 is equal to P2 V2 by V। তাহলে মান বসালে পাওয়া যাবে 2 into 1 by 3, তাহলে 0.67 atm। 0.67 atm। তো আসো একটু দেখি কতজন মানুষ সেটা লিখতে সক্ষম হয়েছে। ইয়েস, আলিশা জামান খান, মাহমুদুল হাসান, আমি দেখতে পাচ্ছি আফ্রিকা থেকে 26 শুভ্র আমাদের সাথে এসেছে। আমি সিরিয়াসলি বিলিভ করলাম যে তুমি আফ্রিকা থেকে এসেছো। আই হোপ তুমি বাংলা ভাষা বুঝতেছো। সো পাবনা থেকে সোহেল রানা এসেছে, কুষ্টিয়া থেকে আমাদের সাথে আছে মুন্সি হাদিউল্লাহ, অপু সরকার কারেক্ট অ্যান্সার দিয়েছে, আসিফ ইসলাম কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। এবার আমরা ফাইনাল অ্যান্সারটাতে চলে যাই। PN2 বের হলো 0.67, তাহলে টোটাল কত? P টোটাল, ডালটনের আংশিক চাপ সূত্র বলে আংশিক চাপের যোগ করলেই টোটাল চাপ পাওয়া যায়। তাহলে PH2 প্লাস PN2, 1 প্লাস 0.67, অনেক কঠিন একটা অঙ্ক, 1.67 atm।
সলভ করে ফেললাম। আংশিক চাপের এই অঙ্কটি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং আংশিক চাপের কোনো অঙ্ক দিতে চাইলে আসলে এটাই দেয়, কারণ এটা সোজা। এইচএসসি পরীক্ষা খুব বেশি কঠিন অঙ্ক দিয়ে তোমাদেরকে বিব্রত করতে চায় না, তবে মাঝে মাঝে করে। সো আই হোপ তোমরা ডালটনের আংশিক চাপ সূত্র এটা নিয়ে যে সমস্যা সেখান থেকে এখন বের হয়ে আসতে পারবে। এই চ্যাপ্টারটাতে ম্যাথের অভাব নেই, অনেক ম্যাথ। সো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তোমরা সবাই আমাদের 10 মিনিট স্কুল এর যে ইউটিউব পেজ এবং ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে কেমিস্ট্রির বেশ কিছু ভিডিও আছে গ্যাস ল বা গ্যাসের সূত্রের উপর, প্রায় 38টা ভিডিও আছে গ্যাস ল এর উপরে। সো না দেখে থাকলে সেখানে ম্যাথ প্রবলেমের ভিডিওগুলো অন্তত পরীক্ষার আগে রাতে দেখতে পারো, কারণ বই খুলে পড়তে গেলে তোমাদের ভয় লাগতে পারে, নাও বুঝতে পারো। সেক্ষেত্রে তোমরা যদি ওই জাস্ট ভিডিওগুলোতে একবার চোখ বুলাও, ভিডিওগুলো ছেড়ে হাতে ভাত নিয়ে খেতে থাকো, আই গেস তোমরা অনেকখানি বুঝে যাবে। কারণ পরীক্ষার আগে রাতে খুব বেশি পড়ার তোমার সুযোগ হবে না, আমরা তোমাদেরকে চেষ্টা করবো একটা দিক নির্দেশনা দেওয়ার। সো ডালটনের আংশিক চাপ সূত্র এইটাও আমরা বুঝে গেলাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা বেশ অনেকগুলো টপিক দিয়ে আলোচনা করে ফেলেছি। আমার হাতে আসলে আরো বেশ কিছু ইন্টারেস্টিং টপিক আছে, এর মধ্যে আমি একটা ম্যাথ প্রবলেম সলভ করাবো। তো এখন আমরা যাব সমীকরণ সংক্রান্ত গণনা। তো এখন আমরা শুরু করব সমীকরণ সংক্রান্ত গণনা। আমার কাছে কেন জানি মনে হয়েছে এখন আমি যে অঙ্কটা করাবো এই ম্যাথটা বুঝলে আমি ধরে নিতে পারবো তোমরা আসলে এই অধ্যায়ের ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে পারবে। সো সমীকরণ সংক্রান্ত গণনা কিভাবে করব, কেমনে করব সেগুলোই দেখব। তো আমি প্রথমে প্রশ্নটা লিখছি, আপনারা সবাই প্রশ্নটা আগে খাতায় লিখে ফেলুন। সবাই প্রশ্নটা লিখো। বেশ সুন্দর একটা সমস্যা, এবং এই প্রবলেমটা পরীক্ষায় আসার মতন একটা সমস্যা। এটা সুন্দর বাট খুব বেশি কমপ্লিকেটেড না, তাই পরীক্ষায় বেশি আসবে। তো প্রশ্নটা আমি একটু বুঝিয়ে দিই। এক টুকরা ম্যাগনেসিয়ামকে 40 সেন্টিমিটার কিউব M/5 HCl দ্রবণে দ্রবীভূত করা হলো। তো প্রথমেই যে ঝামেলাটা হবে, M/5 দেখে তুমি একটু আটকে উঠবে। M/5 দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। লক্ষ্য করো, M/5 এটাকে লেখা যায় 1/5m। আমি এমটাকে বাইর করে দিলাম, 1/5 মানে 0.2, তাহলে এটা হচ্ছে 0.2 মোলার। তাহলে দেখেছো, যারা M/5 দেখে ভয় পেয়েছো, প্রথমে এটা মুছে আমি লিখে দিতে পারি 0.2 মোলার, কারণ M/5 মানে আসলে 1/5, 1/5 হচ্ছে 0.2, আর মোলার তার একক। তাহলে কি কি দেওয়া আছে? একটা ঘনমাত্রা দেওয়া আছে, একটা ভলিউম দেওয়া আছে HCl এর। তো তাহলে ম্যাগনেসিয়ামকে HCl এ দ্রবীভূত করা হলো। একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে HCl দ্রবণ আছে, তার মধ্যে একটা ম্যাগনেসিয়াম মেশাইলাম, মিশিয়ে HCl এ দ্রবীভূত করলাম, বাট এখানে অবশিষ্ট আছে। অবশিষ্ট দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 60 সেমি কিউব একটা ভলিউম M/10, আমাকে কমেন্টে জানাও M/10 কে আমরা কত মোলার লিখতে পারি। M/10 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লাগে, তাহলে এটাকে পূর্ণ প্রশমিত করতে হলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লাগবে M/10 60 সেমি কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লাগে। জানতে চাওয়া হয়েছে এই যে ম্যাগনেসিয়াম টুকরাটা বিছানো হয়েছে তার ভর কত। জানতে চাওয়া হয়েছে এই ম্যাগনেসিয়াম টুকরাটার ভর কত। প্রথম এই সকল প্রবলেমে তোমার যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে কোত্থেকে তুমি অঙ্কটা শুরু করবে। তাকিয়ে দেখো তুমি কার কি কি জানো।
তুমি HCl এর আয়তন ঘনমাত্রা জানো, সোডিয়াম হাইড্রোক্সাইডেরও আয়তন ঘনমাত্রা জানো, ম্যাগনেসিয়ামের তোমার মোল বা ভর বের করতে হবে। অঙ্কটা শুরু করতে হয় সবসময় মনে রাখবে প্রশ্নে সবচেয়ে লাস্টে যেই ডেটাটা দেওয়া থাকে সেই ডেটা থেকে। সবচেয়ে শেষে দেওয়া ডাটা বা তথ্য কোনটি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সবচেয়ে শেষে দেওয়া যে তথ্য সেখান থেকে অঙ্ক করা শুরু করবে। সবচেয়ে শেষে দেওয়া তথ্য হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা HCl এর সাথে পূর্ণ প্রশমিত করতে পারে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ওই HCl এর সাথে পূর্ণ অবশিষ্ট HCl-টাকে পূর্ণ প্রশমিত করতে পারে। তাহলে একটু বুঝে নাও, এইখানটাতে আমি একটু উপরে লিখি কারণ অঙ্কটা একটু কমপ্লেক্স যদি না বোঝো। HCl এর সাথে দুইজন বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা দুইজনই HCl এর সাথে বিক্রিয়া করবে। ম্যাগনেসিয়ামের মোল নাম্বার জানো কারণ তার আয়তন ঘনমাত্রা দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বার জানো কারণ তারও আয়তন ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে বের করব সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে কতটুকু HCl লাগে। তাহলে সেটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে যে পরিমাণ HCl লাগে তার পরিমাণ, আর এটা হচ্ছে HCl এর টোটাল পরিমাণ। একটা থেকে আরেকটা বিয়োগ দিলে বের হবে কতটুকু HCl ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, সেই HCl থেকে ম্যাগনেসিয়াম বের করতে হবে। তো অঙ্কটা একটু লেন্দি, বাট আমরা আসলে করা শুরু করি তাইলেই তোমরা বুঝতে পারবে। তার আগে আমি একটু তোমাদের কমেন্টে জানতে চেয়েছিলাম m/10 এই জিনিসটা কতজন বুঝতে পেরেছো। সো আসো, এবং এই অঙ্কটা তোমাদের পরীক্ষা আসার জন্য আমি বলতে চাই যে আই ক্যান এনডোর্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আমি এখনো দেখতে পাচ্ছি তোমরা হয়তো আগের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছ অনেকে। ওকে, 0.1 মোলার, ইয়েস, m/10 মানে হচ্ছে 0.1 মোলার। আচ্ছা, যারা আমার আগের ব্যাখ্যাটা বোঝো নাই, কারণ অনেক লেন্দি করে কথা বলেছি তো, সেই ব্যাখ্যাটা একটু বুঝিয়ে দিই, খুব সহজ কথা। তিনটা জিনিস আছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl। ম্যাগনেসিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl। তো HCl এর সাথে এরা দুইজন বিক্রিয়া করে, তার মানে HCl হচ্ছে দুইজনের সাথে বিক্রিয়া করছে। তো কার থেকে অঙ্কটা শুরু করব? যার তথ্য সবার লাস্টে দেওয়া প্রশ্নে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেখান থেকে শুরু করব। তো প্রথমে তোমার কাজ হচ্ছে, চিন্তা করো, প্রথমে তোমার কাজ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করা। তাহলে আসো আমরা অঙ্কটা করা শুরু করি। তাহলে মোল সংখ্যা অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু S ইনটু V। S হচ্ছে 0.1, V হচ্ছে 60, এটাকে 1000 দিয়ে অবশ্যই ভাগ করতে হবে কারণ লিটারে নিতে হয়। তাহলে আসো করে দেখি। তাহলে 0.1 ইনটু 60 ডিভাইডেড বাই 1000, তাহলে এটা আসে 6 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল। তাহলে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ। তাহলে অবশিষ্ট HCl কে প্রশমিত করতে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হয়। এখন একটু চিন্তা করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করে এবং তারা 1:1 অনুপাতে বিক্রিয়া করে। তার মানে কি? তার মানে হচ্ছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সে বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে। তাহলে আমি বলতে পারি 6 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 6 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল HCl এর সাথে। তাহলে চিন্তা করে দেখো, এইটুকু হচ্ছে সেই পরিমাণ HCl যা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে এটার পরিমাণটাকে আমি এখানে লিখে রাখবো, N of HCl 6 ইনটু 10 টু দি পাওয়ার -3। এই HCl যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এটা হচ্ছে সেই HCl এর পরিমাণ যে HCl টুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করেছি, বিক্রিয়া লিখলাম, বিক্রিয়া থেকে দেখে আমরা বের করলাম যে প্রদত্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে কতটুকু HCl লাগবে, সেই HClটা হচ্ছে এত। এখন আসো অঙ্কটাকে একটু এগিয়ে নিই। আমাদের HCl টোটাল দেওয়া ছিল কত? দেখো, N of HCl টোটাল দেওয়া ছিল কত সেটা S ইনটু V দিয়ে বের করে ফেলতে পারবো, কারণ এখানে টোটাল পরিমাণ দেওয়া আছে। এটা হচ্ছে 0.2 ইনটু 40 ডিভাইডেড বাই 1000। তাহলে আসো আমরা ক্যালকুলেট করি, আই গেস চলে আসবে 8 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল।
তাহলে আমি শিওর না, তারপরে একবার ক্যালকুলেশনে কনফার্ম করে ফেলি। 40, ইয়েস ঠিক আছে, 80 to 10 to the power minus 3 মোল। তাহলে দেখো টোটাল তুমি এতটুকু HCl নিয়েছিলে, সেটা হচ্ছে 8 into 10 to the power minus 3 মোল। এই টোটাল HCl এর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 6 into 10 to the power minus 3 মোল। তাইলে HCl এর বাকি অংশটুকু কই গেছে? বাকি অংশটুকু অবশ্যই ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে। তো আমি এখন সেটাই এখানে লেখার চেষ্টা করব। তাহলে এখানে লিখব 8 into 10 to the power minus 3 মোল। তাহলে N of HCl যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে 6 into 10 to the power minus 3 মোল। তাহলে এখন দেখো বিয়োগ করলে পাবো N of HCl যেটা আমাদের ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, এবং সেটা বিয়োগ করলে আসবে 2 into 10 to the power minus 3 মোল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি 2 into 10 to the power minus 3 মোল HCl ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে। অঙ্কটা একটু টুইস্টেড। তুমি প্রথমে একটা ম্যাগনেসিয়াম টুকরা নিয়ে সোডিয়াম HCl এ ফালাইলা, তো HCl এর পরিমাণ তোমার কাছে জানা ছিল যেটা হচ্ছে এই টোটালটা। সো কিছু ম্যাগনেসিয়াম কিছু HCl বিক্রিয়া করলো, কিছু HCl বেঁচে গেল, সেই বেঁচে যাওয়া HClটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সেটার পরিমাণ হচ্ছে 6 into 10 to the power minus 3। তো টোটাল পরিমাণ থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করা HCl এর পরিমাণ বিয়োগ দিলাম, তাহলে যেটা বাদ থাকে সেটাই হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়াকারী HCl এর পরিমাণ। তো ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়াকারী HCl এর পরিমাণ বের করে ফেলতে পারলেই অঙ্কটা পারা যাবে। বাকি অঙ্কটুকু একদম জাদু মন্ত্রের মতন বলে দেওয়া সম্ভব। এরকম লক্ষ্য করো, আমরা জানি ম্যাগনেসিয়াম আর HCl কিভাবে বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন। সো দেখো 1 মোল এর 2 মোলের সাথে বিক্রিয়া করে, তার মানে 2 মোল HCl বিক্রিয়া করবে 1 মোল ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে আমাদের কত মোল HCl ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করেছে? 2 into 10 to the power minus 3 মোল HCl বিক্রিয়া করবে। তাহলে এটা হয়ে যাবে 2 into 10 to the power minus 3 divided by 2 মোল ম্যাগনেসিয়াম, বা 10 to the power minus 3 মোল ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে আমরা অবশেষে ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা বের করে ফেলেছি। ম্যাগনেসিয়ামের মোল সংখ্যাটি হচ্ছে N of magnesium that reacts with HCl, এটা হচ্ছে 10 to the power minus 3 মোল। আমরা জানি N is equal to হচ্ছে W by M, এটা হচ্ছে 10 to the power minus 3। তাহলে W is equal to 10 to the power minus 3 into M। ম্যাগনেসিয়ামের আণবিক ভর হচ্ছে 24.3, তাহলে 24.3 into 10 to the power minus 3, তাহলে অ্যানসার চলে আসবে 0.0243 গ্রাম। 0.0243 গ্রাম। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রদত্ত ম্যাগনেসিয়ামের ভর। অঙ্কটা কঠিন, কারণ অঙ্কটা পেছন থেকে উপরে যেতে হয়। প্রথম ডেটা দেওয়া নেই, লাস্ট ডেটা দেওয়া, তাই অনেক ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে অঙ্কটা করে আলটিমেটলি অ্যানসারটা বের করে আনতে হয়। সো আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস দেখছো তারা বুঝতে পেরেছো। প্লিজ ইয়েস, আমি অনেকের কাছে এখানে কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। ইয়েস, আমি দেখতে পাচ্ছি মন্নু, আসিফ ইসলাম, ফারহিন, অনিমা, অনেকেই আমাদের কারেক্ট অ্যান্সার দিয়েছে। অনেকেই জানতে চাইছো ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাসে অঙ্ক করাবো কিনা। আমরা মাত্র 2 সপ্তাহ আগে ইলেকট্রোকেমিস্ট্রির উপর দুইটি লাইভ ক্লাস নিয়েছি। আমি লাইভ ক্লাসগুলোর লিংক তোমাদের রাত 9টার ক্লাসের পরে ফেসবুক গ্রুপে দিয়ে দিব। সো নো টেনশন, ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাসের লিংক তোমাদেরকে দেওয়া হবে, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সো আজকের এই ক্লাসটির লাস্ট ম্যাথটা কিন্তু বেশ টাফ, এবং এই জাতীয় ম্যাথ পরীক্ষাতে চলেই আসতে পারে যেখানে 3টা জিনিস বিক্রিয়া করেছে। তোমাকে একটু বুঝতে হবে এই 3টা জিনিসের মধ্যে একটা জিনিস থাকবে যে বাকি 2টার সাথে বিক্রিয়া করে, যেমন এই ক্ষেত্রে HCl। তাহলে তাকে কেন্দ্র করে তোমাকে অঙ্কটাকে সাজিয়ে আনতে হবে। সো এই অঙ্কটাকে তুমি যদি বাসায় আরো কয়েকবার দেখো, আই গেস তুমি আরেকটু ক্লিয়ার হবে। সো আমি এর মধ্য দিয়ে বলবো যে ম্যাথমেটিক্সের যে ছোটখাটো আলোচনার উপর একটি ক্লাস নিতে চেয়েছিলাম, আমরা সেই ক্লাসের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি।
সো আমি তোমাদের কাছে জানতে চাবো যে সামনে এই রাত 9টার ক্লাসে যেই সামনের রাত 9টা অর্থাৎ 1 ঘন্টা পরের যে ক্লাসে, সেখানে তুমি কি টপিক নিয়ে আলোচনা চাও। আমি জৈব রসায়নের উপর ক্লাসটি নিব। তো জৈব রসায়নের কোন টপিকগুলো তুমি আলোচনায় দেখতে চাও তা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। তুমি যদি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, আমি সেই টপিকগুলোকে বাছাই করি আমার পরবর্তী ক্লাসটাকে তোমাদের সামনে সাজিয়ে তুলব। সো আই হোপ তোমরা সবাই আমাদের ইয়েস, আমি দেখতে পাচ্ছি বাগেরহাট থেকে অনেকে আছে। আয়মান সাদিক আমাদের সাথে আছে, ক্লাসটা দিয়েছে। আমার কথা আমি বলেছে যে আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে ক্লাসটি করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে আমাদের পরবর্তী ক্লাস হবে রাত 9টায়, যেখানে আমরা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো রাত 9টার ক্লাসে তুমি তোমার বন্ধুকে সাথে নিয়ে চলে আসবে, এই প্রমিস আমাকে করো, এবং কমেন্টে লিখে যাও তুমি কোন টপিকের ক্লাস চাও। আমি জৈব রসায়নের সেই টপিকগুলি নিয়ে রাত 9টায় তোমার জন্য একটি ক্লাস নিয়ে আসবো, এন্ড আই ক্যান প্রমিস দ্যাট। হোপ রাত 9টায় সবাইকে আমি আবার দেখতে পাবো। এই মাঝখানে 1 ঘন্টা একটু বিশ্রাম করো, মাথাটা ফ্রেশ করো। রাত 9টার ক্লাসে আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির গোষ্ঠী উদ্ধার করব। ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায়।